দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং আছেন জনাব আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয় কেন্দ্রীয় কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। ফুয়াদ ভাই, আপনি জানেন যে কুমিল্লার যে ঘটনাটা আপনি শুনেছেন, এবং এখানে যৌথ বাহিনীর অভিযানে একজন আটক ছিল এবং পরবর্তীতে তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো বিগত 16 বছরে আমরা যেই আলোচনাটা করতাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, বিচারবতী হত্যাকাণ্ড একটা বড় পরিসরে একটা সমালোচনার জায়গা ছিল। এই সরকারকেও যদি এই সমালোচনা জায়গাটা নিয়ে যায় এই সরকার, এটা কি আসলে আমাদের কাম্য ছিল? না, মোটেই না। একটা বড় সংকটের জায়গা মাথায় রাখতে হবে যে জিনিসটা আমরা সবসময় এখন সমাজ থেকে এবং জনগণের কাছ থেকে দেখতে পাচ্ছি যে সাডেনলি সবাই বোধ করা শুরু করেছে সরকার তো পরিবর্তন হয়ে গেছে, হাসিনা তো চলে গেছে, তাহলে কেন দুর্নীতি হচ্ছে, তাহলে কেন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাহলে কেন যৌথ বাহিনীর হামলায় একজন মানুষকে কাস্টডিতে থাকা অবস্থায় খুন হইতে হইলো, তাহলে কেন ট্রাফিক জ্যামের এই অবস্থা, তাহলে কেন জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে কেন পলিউশনের কোনো সমাধান হচ্ছে না, তাহলে কেন অবৈধ ইট ভাটাগুলো বন্ধ হচ্ছে না। রাষ্ট্র কিভাবে চলে সেইটা দেশবাসীকে পরিষ্কার করে বুঝতে হবে যে শুধুমাত্র হাসিনা চলে যাবার কারণে, আওয়ামী লীগ চলে যাবার কারণে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়ে যায় নাই। যে ডিপ স্টেট এই হাসিনা রেজিমকে বাঁচিয়ে রেখেছিল অক্সিজেন দিয়ে গত 16 বছর, তারা এক্স্যাক্টলি ওই জায়গাতেই আছে। আপনি যদি দেখেন এই যে টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সিটা দেখেন, পুলিশ, এই পুলিশের 2.5 লক্ষ প্লাস ফোর্সের 1,60,000-এর মতো ধরেন গোপালগঞ্জ ছাত্রলীগের রিক্রুট গত 16 বছরে। সাডেনলি ইউনূস সরকার এসে কি করবে? এই 1,60,000 লোকরে সার্টিফাই করে বাতিল করে দিবে, বাড়ি পাঠায় দিবে যে তোমাদের বস চলে গেছে তো তোমরা বাড়ি চলে যাও। সেনাবাহিনীর টোটাল টপ লিডারশিপ দেখেন, কর্নেল আবাফ যত লিডারশিপ আছে, তাদের এই যে ডিএনএ স্যাম্পলিং করে করে এদের 14 গোষ্ঠী, বাপের দিক, মায়ের দিক, আত্মীয় স্বজনের 14 গোষ্ঠীর ভিতরে বিএনপি জামাতের ন্যূনতম সম্পর্ক থাকলে তাদেরকে তো মেজর র্যাঙ্ক থেকে প্রমোশন দেওয়া হয়নি। তাহলে আপনি কর্নেল আবাফ, এই যে জেনারেলরা আছে, একই জেনারেলরা রয়ে গেছে, অলমোস্ট সিমিলার জেনারেল, এবং এই যে শত শত আর্ম ফোর্সেস অফিসার যারা গুম, খুন, গণহত্যা, জেনোসাইডের সাথে জড়িত, 4 তারিখ 5 তারিখ পর্যন্ত যারা গুলি করছেন মানুষের বুকের মধ্যে, তারা তো রয়ে গেছে। র্যাব দেখেন, বাংলাদেশে গত 16 বছরে যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যে ফোর্স, মানবাধিকার কমিশন থেকে, মানবাধিকার সংগঠন থেকে শুরু করে, আমরা বারবার বলেছি তাদেরকে বিলুপ্ত করে দেওয়ার জন্য। র্যাব নামক কোনো প্রতিষ্ঠান থাকার কোনো প্রয়োজন নাই। র্যাবকে 24 ঘন্টা রিপ্লেস করে দিতে পারবে আমাদের এপিবিএন একটা ফোর্স আছে, আর্মড ফোর্সেস পুলিশ যে ব্যাটালিয়ন আছে। তো সেইখানে এর পাশাপাশি তো এলিট ফোর্স আছে আপনার মিলিটারির ভিতরে, আপনি যে কোনো সময় এসওএস কল করলে এলিট ফোর্স আপনাকে সাহায্য করতে বাধ্য। র্যাবকে বিলুপ্ত করা হচ্ছে না। বিজিবি বাংলাদেশের প্রত্যেকটা গণহত্যার সাথে জড়িত। আপনার ঢাকা শহরে মিছিল মিটিংয়ে এসে গুলি করা, হেফাজতের গণহত্যায় রেড দিয়ে মানুষ মারা, বিজিবিতে দেখেন অলমোস্ট এক্স্যাক্টলি সেম সিনিয়র লিডারশিপরা রয়ে গেছে। তো এই জন্য রাষ্ট্র ব্যুরোক্রেসিতে দেখেন একই ব্যুরোক্রেসি, যারা রাতের নির্বাচন করেছে, হাসিনাকে মানে 5 আটা গোলামের মতো কাজ করেছে যে সকল ব্যুরোক্রেটরা, এরা সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে। তারা প্রমোশন, পদবি চাচ্ছে। তো এই জন্য রাষ্ট্র তো পরিবর্তন হয়নি, রাষ্ট্রের কাঠামোর অবয়বে কিছু ইট পাথরের পরিবর্তন হয়েছে, কিন্তু টোটাল রাষ্ট্র কাঠামো একই রয়ে গেছে। আপনি দেখেন এই যে স্থানীয় প্রশাসনকে ভেঙে দিয়ে প্রশাসক দিয়েছে আমলাদের মধ্য থেকে। বাগেরহাটে দেখলাম এক ডেপুটি সেক্রেটারিকে দিয়েছে জেলা প্রশাসন পরিষদের দায়িত্বে, সে 2টা টাইলস পরিবর্তন করেছে, 3-4টা সিসিটিভি পরিবর্তন করেছে, আর শেখ মুজিবের একটা মুরাল ছিল এটা ভেঙে গেছে, এটার জন্য 20 লাখ টাকা বিল করছে। ওখানে গিয়ে তদন্ত করে দুদক দেখতে পাচ্ছে যে 2টা টাইলস নাই বলেছে, ওই টাইলস 2টা 5ই আগস্টের আগেই ছিল না। এরপরে দেখেন যে টোটাল কস্ট হইতে পারে 50,000 থেকে 1 লাখ টাকা। তাহলে কি পরিবর্তন হয়েছে? কারণ ওই একই আমলা, তো একই পরিবর্তন। রাজশাহী মহানগরীতে দেখলাম আপনার আমলা দিয়ে প্রশাসন চালাচ্ছে, প্রায় 600 কোটি টাকা লুটপাট করছে। একটা প্রজেক্ট থেকে 20 কোটি টাকা কমায় বলছে যে আমরা এটা সংশোধন করে ফেলছি। সংশোধন করার পরে গবেষণায় দেখা গেল, যারা অডিট করলেন, যে আরো 600 কোটি টাকা রাষ্ট্রের টাকা সেভ করবার সুযোগ ছিল, করে নাই। যেটা বটম লাইন বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে রাষ্ট্র বদলায় নাই, রাষ্ট্র এত সহজে বদলায় না। রাষ্ট্র বদলানোর একটা লড়াই, এটা সময়ের ব্যাপার, এটা একটা লড়াইয়ের ব্যাপার, এইটা একটা বোঝার ব্যাপার।
স্যাডলি আমাদের অধিকাংশ উপদেষ্টারা হাইলি ইনকম্পিটেন্ট। রাষ্ট্র চালানো সাপেক্ষে তারা ভালো মানুষ হইতে পারে, তারা যার যার এনজিও সেক্টরে যোগ্য লোক হইতে পারে, কিন্তু গভর্নেন্সের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তারা খুবই অযোগ্যতার পরিচয় দিচ্ছে। এবং অলমোস্ট দেখবেন কিছু কিছু উপদেষ্টাকে গত 6 মাসে আমরা একবারও দেখি নাই একটা ব্রিফিং করতে, যে সে আসলে কি করছে। তাকে যে আমরা দয়া করে ওইখানে পাঠাইলাম, সে কি দায়িত্ব পালন করছে, কি করতে পারে নাই, এটা তো বলতে হবে যে এইটার এই মিনিস্ট্রির সমস্যাগুলো কি কি, সেটা নিয়ে তারা আলাপ তুলছেন না। ল এনফোর্সমেন্টের কথা শুরু থেকে আমরা বলে আসছি, রিপ্লেসমেন্ট কিভাবে হবে যদি এই যে ছাত্রলীগ আওয়ামী লীগ করা হিউজ ডিমোরালাইজ ফোর্সকে আপনি কাজে লাগাতে পারছেন না। আমরা বলেছি যে আর্ম ফোর্সেস বিডিআর এর প্রায় 40 থেকে 50 হাজার ইয়াং সোলজার জওয়ানরা খুব ফিট রিটায়ার্ড জীবনযাপন করছেন। কারণ আপনি জানেন তারা 16, 17, 18-তে ঢোকে, 15-20 বছর চাকরি করে 35-40-তে পেনশন নিয়ে বের হয়ে আসে, ব্যবসা বাণিজ্য করে নিজেদের মতো করে, এবং তারা শপথবদ্ধ রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে। কেন তাদেরকে ডিপ্লয় করছেন না, তাদেরকে কেন ড্রাফটিং করছেন না? আমরা বলেছি রিপ্লেস করেন এইভাবে। এই রিপ্লেস করবার কোনো প্ল্যান আমরা কোনো ন্যূনতম কোনো আগ্রহ এই উপদেশটাকে আমরা দেখলাম না। কেন দেখেন না, এই প্রশ্নের জবাবটা আমি নেব। আমি একটু জনাব আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে একটু জানতে চাই। আমি আপনাকে একটা তথ্য দিয়ে বলি, সেটা হলো আইন ও সালিশ কেন্দ্রের তারা প্রথম 3 মাসের আগস্ট সেপ্টেম্বর মাসে সারা দেশে গণপিটুনিতে মারা গিয়েছিলেন 49 জন। তখন একটা মব জাস্টিস একটা শব্দ প্রচলিত ছিল, যদিও পরবর্তীতে এই সংখ্যাটা কমে গেছে। ভাইয়া যেটা বলছিলেন যে এই প্রশাসনের ভিতরে এখন আওয়ামী লীগের প্রচুর লোক রয়েছে, তো এই 49 জন নিহতের ঘটনায় মাত্র 10 জনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে আমরা কুমিল্লার ঘটনাটা দেখলাম। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়ে কি খুব বেশি সোচ্চার, বা কুমিল্লার আন্দোলন নিয়ে কি আপনারা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা কোনো অনুষ্ঠান করেছেন? আমরা খুব বেশি সোচ্চার কিনা তার সাথে বড় প্রশ্ন হচ্ছে আসলে আমাদেরকে আপনারা কি দিয়ে গেছেন। আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে আসলে আমরা শেষ পর্যায়ে এসে রক্ত দিয়েও আমরা কি পেয়েছি। আমাদেরকে যখন উপদেষ্টা পরিষদ আপনারা সিলেক্ট করতেছিলেন বা করছিল, সেই জায়গায় আসলে আমরা কতটা ভূমিকা রাখতে পেরেছি। আরো বড় প্রশ্ন হচ্ছে এই উপদেষ্টারা কোন বিবেচনায় উপদেষ্টা হয়েছে সেটা আজও আমাদের কাছে আনক্লিয়ার, আমাদের কাছে স্পষ্ট না। এমন কোন যোগ্যতা বলে ওনারা উপদেষ্টা হয়েছেন, যার পরে উপদেষ্টা হওয়ার পরে ওনারা মানুষের কাছ থেকে ডিটাচড হয়ে ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন, মানুষের জন্য কাজ করছেন। আজকে এই পরিস্থিতিটা হওয়ারই ছিল। দীর্ঘদিনের যে অবিচারের সংস্কৃতি তৈরি হয়েছে, ভাই একটা কথা বলতেছিলেন যে এই রাষ্ট্র ব্যবস্থা সমস্যা। আসলে কি স্বাধীনতার পর থেকে, কিংবা যদি আমি তার আগে স্বাধীনতা বলি, ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে এই মানচিত্রটা, এই ভূখণ্ডটা বা এই জাতীয় পতাকাটা আসলে কখনো এই ভূখণ্ডের যে একটা অর্গানোগ্রাম ছিল আছে, বারবার সরকারের পর সরকার আসছে, আসলে একটা ভূখণ্ডকে রাষ্ট্র হিসেবে রান করাতে পারছে কিনা। আজকে আমাদেরকে তো বারবার যখন দেখতেছি আমরা একটা রাষ্ট্র হিসেবে এই দেশটা রান করছে না, তখন আমাদের বারবার জীবন দিতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চাটুকার, চাঁদাবাজ, ঘুষখোর এদের সাথেই, এমন বড় বড় চোরদের সাথে সমঝোতা করে রাষ্ট্র চলতে হচ্ছে। আপনি একজন চোর, তাকে ধরে আপনি জেলখানায় ভরে রেখেছেন, আবার তার কাছে গিয়েই আবার রাষ্ট্র পরিচালনার জন্য সহায়তা চাইতে হচ্ছে। আবার আপনি আমলার আগে চোরকে বাটপার অধিকাংশ এটা আপনার ঠিকই চিনেন, এমন আমলাতন্ত্র গড়ে উঠেছে, আপনি চাইলে এদেরকে বাদ দিয়ে রাষ্ট্র চালাতেই পারছেন না। সমাধান কি? সমাধান কি সেই প্রশ্ন আমি করি, আপনি করেন, বাট সমাধান কি যারা রাষ্ট্র পরিচালনা করে তারাই কোশ্চেনটা করে কিনা। কিন্তু জুলাই বিপ্লবের পরে যদি কোশ্চেনটা করতো তাহলে মনে হয় আজকে এসে আপনি এই কোশ্চেনটা আমাকে করা লাগতো না। আপনার গণ অভ্যুত্থানের পরে, এমন একটা বিপ্লবের পরে যদি আর্মির বাড়িতে, আর্মি বা যৌথ বাহিনীর অভিযানে মাইরের চোটে সন্ত্রাসী বাহার, কুমিল্লা সে বাহার যদি নিহত হইতো, তাহলে মনকে আমরা বুঝ দিতে পারতাম, বলতে পারতাম যে একটা সন্ত্রাসী গিয়েছে। অথবা যদি নোয়াখালীতেও একজন যুব দলের নেতাকে একই ধরনের অত্যাচারের মুখে তা নিহত হয়েছে, যদি সেখানেও যদি সেখানকার সাদাবাজগুলা, দখলদারগুলা, যারা দীর্ঘ সময় ধরে মানুষের অত্যাচার নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো, তাহলেও বুঝতে দিত। তারা অ্যারেস্ট হচ্ছে না, কিন্তু আপনার দেখা যাচ্ছে সেই
আগেও যারা নির্যাতিত হয়েছিল এখনো তারাই নির্যাতিত হচ্ছে। মানে এই তার যে মানে প্রশাসন ব্যবস্থার মধ্যে আপনি দীর্ঘ সময় ধরে যে একটা স্ট্রাকচার গড়ে উঠেছে সেই স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় নাই, যে একটা মানসিকতা গড়ে উঠেছে সেই মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই। আর এইটা পরিবর্তন করতে পারে নাই যারা এর দায়িত্ব নিয়েছে পরিবর্তন করা, তারা দায়িত্বটা পালন করতে পারে নাই প্রত্যেকে। আমি একজন উপদেষ্টাকে চিনি যিনি, যার সাথে আমার সাথে 28 তারিখে মানে মনে হয় 28শে জুলাই আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি 29শে জুলাই ছিল না, 28শে জুলাই রাতের বেলা ওনার সাথে আমি একটা অনলাইন টক শোতে জয়েন করছিলাম। তো ওনার সাথে কথায় কথায় বলছিলাম যে যে স্যার কালকে তো হচ্ছে আমাদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি আছে, আপনারা একটু আমাদের কর্মসূচিতে আইসেন, আমাদেরকে সাপোর্ট দিয়েন। উনি আমাকে মুখের উপর ডিরেক্টলি বলছেন আমাদের পারিবারিক একটু ঝামেলা আছে, পরিবারের সাথে একটু সময়, তো কালকে আমি যেতে পারবো না। আসলে 29 তারিখ যান নাই, কিন্তু এখন উনি উপদেষ্টা হওয়ার পরে এখন উনি রাষ্ট্রীয় সকল সফরে ওনার সন্তানকে নিজের সাথে সাথে রাখেন, ওনার সন্তানকে দায়িত্ব ভাগ করে দেন এগুলো করার জন্য। কিন্তু ওনাকে যখন হচ্ছে কোন একটা রাষ্ট্রীয় প্রয়োজনে বা মানুষের প্রয়োজনে কোন একটা ফোন দিলে ওনাকে পাওয়া যায় না। তাহলে এই যে উপদেষ্টা হলো এটা তাহলে এই উপদেষ্টা কোন ক্রাইটেরিয়াতে? ওনারা নিজেদেরকে অনেক যোগ্য উপদেষ্টা তো মনে করতে বলা পারেন। হয়, যেমন প্রধান উপদেষ্টা বলেছেন যে শিক্ষার্থীরা আমাকে নিয়োগ করেছে। শিক্ষার্থীরা ওনাকে নিয়োগ করেছে, এই কথাটা আমি এর আগেও স্পষ্ট করেছি। আসলে আমরা যখন হচ্ছে বার্গেনিং টুলে গিয়েছে তখন আমাদের কাছে একটাই অপশন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে হবে। এখানে অনেকের কথা এসেছে, আমাদেরকে এমনও বলা হয়েছে যে হচ্ছে আচ্ছা উনি তো প্রথম চয়েস, আপনাদের সেকেন্ড চয়েস বলতে কিছু আছে কিনা আপনারা বলেন, একটা তো অপশন থাকবে। আমরা তখন ডিরেক্টলি বলেছি আমাদের আর কোনো অপশন নেই, আমাদের অপশন একটাই, এটা হলেই। এই নেগোসিয়েশনটা কার সাথে হচ্ছিল? পলিটিক্যাল পার্টিস, আর্মি, যারাই ছিল স্টেক হোল্ডার, সকল স্টেক হোল্ডারের সাথে আপনি কথা। তাহলে এই স্টেক হোল্ডারদের, মাসুদ আমি আপনাকে একটু থামাই, আমি একটু আপনার কাছে জানতে চাই, এই স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেই তো ক্যাবিনেটটা হলো, এখন যদি তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় আসলে প্রশ্নটা কার কাছে করছেন? পুরো ক্যাবিনেট না, ছাত্ররা আসলে সিরিয়াসলি ইনভলভ ছিল প্রধান উপদেষ্টার ব্যাপারে। কারণ প্রধান উপদেষ্টার ব্যাপারে ভিন্ন ভিন্ন স্টেক হোল্ডারদের অন্য নাম ছিল, তারা সেগুলো বসানোর চেষ্টা করেছেন। কিন্তু ছাত্ররা এবং পরিবর্তনের পক্ষের যারা যারা ছিলেন তারা প্রফেসর ইউনূসের ব্যাপারে খুব সিরিয়াসলি পজিশন নিয়েছেন যে এর বাইরে আর কিছু হবে না, এটাই পজিশন। এর পরের কনভারসেশন এবং নেগোসিয়েশনটাতে মাল্টি পার্টিকে এঙ্গেজ করা, সন্তুষ্ট করা, অনবোর্ড রাখা। কারণ আপনি শুধু আজকের দিন তারিখে ফেব্রুয়ারির 1 তারিখে বসে আপনি 5ই আগস্টকে ধারণ করলে হবে না। 5ই আগস্ট দেখেন হাসিনা চলে গেছে, বাংলাদেশে কোনো সরকার নাই, সিম্পলি আমার পুলিশ ফোর্স নাই হয়ে গেছে, আমার প্রত্যেকটা ফোর্স পলাতক, খুনের দায়ে ডিমোরালাইজড, দেশের মানুষ রাস্তায় নেমে আসছে এবং একটা ক্যাওটিক সিচুয়েশন। এই ধরনের সিচুয়েশনে সারা দুনিয়াতে গৃহযুদ্ধ লেগে যায়, কিন্তু বাংলাদেশে তেমন কিছুই হয় নাই। এবং সেটা 5 তারিখের বাস্তবতা, 6 তারিখের বাস্তবতা, 7 তারিখের বাস্তবতা, 8 তারিখে গিয়ে সরকার গঠিত হয়েছে। পুলিশ ছিল না, আপনার মনে থাকার কথা, অলমোস্ট আগস্টে কোথাও কোনো পুলিশ ছিল না। শেষের দিকে গিয়ে এই থানায় 3 জন, ওই থানায় 4 জন ফেরত আসা শুরু হয়েছে, থানায় ছিল না অলমোস্ট। তো সেই বাস্তবতায় বুঝতে হবে যে নেগোসিয়েশনের রিয়েলিটি কোন জায়গাতে ছিল। একমাত্র ইনস্টিটিউশন যেটা কালেকটিভলি রোল প্লে করতে পারেছে সেটা হচ্ছে আর্মড ফোর্সেস। এছাড়া কোনো ইনস্টিটিউশন ছিল না যারা এই নেগোসিয়েশনগুলো করতে পারে। ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখেছি যে পলিটিক্যাল ক্রাইসিসে ক্যাবিনেট অফিস থাকে, আপনার ইংল্যান্ডে দেখেছি ক্যাবিনেট অফিস সিরিয়াসলি নেগোশিয়েট করে দেয়। ইভেন আমার মনে আছে যে আপনার টোরি কনজারভেটিভ পার্টি এবং লিবডেম যখন কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করলো আপনার সেই 10-এ সম্ভবত 2010-এ, তখন দুই দলের নিক ক্লেগ এবং ডেভিড ক্যামেরনকে নিয়ে 3 দিন টানা নেগোসিয়েশন লিড করেছে ক্যাবিনেট অফিস, এবং এইটার একটা ইনস্টিটিউশনাল মেকানিজম সেখানে আছে। কিন্তু বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই এই ধরনের একটা ক্রাইসিস মেকানিজম করবার জন্য আর কি। তো সেইখানে এর পরবর্তীতে প্রধান উপদেষ্টা, আর্মি, পলিটিক্যাল পার্টির বিভিন্ন পরামর্শ, স্টেক হোল্ডারদের পরামর্শ আসছে কে যাবে, কে থাকবে, কারা কারা প্রেসে পরিচিত। তখন সমস্যাটা যেটা হয় কি, আপনি আসলে গণমাধ্যম দেখে ডিসাইড করছেন যে কাকে কাকে উপদেষ্টা করা যায়, অথবা আন্দোলনে কারা কারা একটু প্রেসে ইন্টারভিউ দিয়েছে, একটু কথা বলেছে, কেউ মাইনরিটি কোটায় আসছে, কেউ নারী কোটায় আসছে, কেউ সেক্টর বেস কোটাতে আসছে। এই ধরনের কালেকটিভ বার্গেন করতে গিয়ে যে দেখা গেছে যে লার্জলি গণ অভ্যুত্থানে বিন্দু পরিমাণ রোল প্লে করেন নাই
এমন মানুষের সংখ্যা উপদেষ্টা পরিষদে বেশি হয়ে গেছে। এবং এটাই হচ্ছে কারণ যে আপনি এদের কোনো পারফরমেন্স দেখতে পাচ্ছেন না। এই যে একজন একটা অযোগ্য উপদেষ্টা বসাইছে আপনার স্বরাষ্ট্রতে, চিন্তা করে দেখেন। তা ভালো মানুষ, চিন্তা করেন ভাই, ভালো মানুষ দিয়ে আমি কি করব? রাষ্ট্র কি করবে ভালো মানুষ দিয়ে? ভালো মানুষের দাম আল্লাহর কাছে থাকতে পারে, কবরে আপনি ভালো পুরস্কার পাবেন, আপনি হাসরের ময়দানে পুরস্কার পাবেন, আমার রাষ্ট্র তো চলতেছে না। ফুয়াদ ভাই, এখানে যখন বললেন, আপনার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, আপনি কি মনে করেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত থাকলে এর চেয়ে ভালো হতো? মানে এইটা ধরেন তো খুব ইউটোপিয়ান আনসার হয়ে যাবে, বা এটা উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আমার জায়গাটা হচ্ছে যে আমি একটা দায়িত্ব দিয়েছি ধরেন রাষ্ট্রের জায়গায়, আমি কয়েক সপ্তাহ পরে বুঝতে পারছি যে সে ফাংশন করছে না, ভালো করছে না। রাষ্ট্র তো মামাবাড়ির আবদার না, বউর সাথে প্রতিদিন ঝগড়া করে সম্পর্ক নেগোশিয়েট করে সংসার চালানোর জায়গাটা তো রাষ্ট্র না। রাষ্ট্র তো আপনাকে টাফ হইতে হবে একটা জায়গাতে গিয়ে, ইউ আর নট পারফর্মিং, জাস্ট গুড বাই, আপনি ইউ ফাইন্ড সামওয়ান এলস। তো এই জায়গাটা কেন করা হচ্ছে না, যে আপনি ফাংশন করছে না এমন একটা অযোগ্য অকর্মণ্য অপদার্থকে আপনি কেন 6 মাস ধরে রাখছেন? এবং একটা ভেরি ক্রিটিক্যাল পজিশনে, যেখানে 2-4টা মিনিস্ট্রি যদি ফাংশন না করে রাষ্ট্র কলাপস করবে, তার ভিতরে এটা একটা মিনিস্ট্রি। অর্থ উপদেষ্টা একই রকম, প্রচুর ভালো কাজ করতেছে, কিছু ব্যাড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আত্মীয় স্বজন, বউর আত্মীয়, অমুকের শাশুড়ির আত্মীয় স্বজন দিচ্ছে, স্টক এক্সচেঞ্জ ডুবাই দিচ্ছে, শেয়ার মার্কেট ডুবাই দিচ্ছে। তো এই জায়গাগুলোতে আপনাকে তো দৃষ্টি আকর্ষণ করতে হবে যে আপনি ভালো কাজ করছেন না, আপনাকে চলে যাইতে হবে। এইটা পরিবর্তনটা আমরা গভর্নেন্সের কাছে দেখতে চাই। অমুক থাকলে বেটার হইতো কিনা, এটা ইউটোপিয়ান ডিসকাশন আমার করে আমি কোথাও সলিউশনে যেতে পারবো না। জবাবদিহিতাটা আমি সিরিয়াসলি দেখতে চাচ্ছি। আজকে 1 তারিখ, 5 তারিখে 6 মাস পূর্তি হবে। আমরা চাচ্ছি 8 তারিখে, এই সরকারের 8 তারিখে ধরেন 8 তারিখে 6 মাস পূর্তি হবে। আমি প্রত্যেক উপদেষ্টাকে গ্রিল করার মতো করে দেখতে চাই, সারা দিন তাকে মিডিয়ার সামনে তাকে গ্রিল করতে হবে, 6 মাসের আমলনামা জমা দেন, কি করছেন। কারণ এটা একটা অ্যাকাউন্টেবিলিটি। অধিকাংশ উপদেষ্টা দেখবেন প্রেসে কথা বলে না। ওয়াই? আপনি প্রেসে কথা বলেন না, আপনি কি সেট হয়ে গেছেন? আপনি ন্যূনতম জবাবদিহিতার কোনো জায়গা আপনি বোধ করছেন না। আপনার মিনিস্ট্রির ক্রাইসিস কি, আপনি কিভাবে পেয়েছেন, এটা ভঙ্গুর, কি কি করণীয় ছিল, কতটুক করেছেন, কেন করতে পারছেন না, এটা বলতে হবে তো আমাকে। বলতে পারলেই তো হচ্ছে জনগণও আপনার প্রতি মানে দয়ালু দৃষ্টিতে দেখবে যে হ্যাঁ আপনি চেষ্টা করছেন, পারছেন না। এখনো আওয়ামী লীগের হাসিনার অ্যাপয়েন্টেড 38 জন সচিব রয়ে গেছে। এই সচিব দিয়ে আপনি কি করবেন? কোনো সচিবের ব্যাপারে শুনেছি এখনো সে ইন্ডিয়াতে আওয়ামী লীগের নেতাদের সাথে রেগুলার যোগাযোগ রাখতেছে, টাকা পয়সার লেনদেন করে দিচ্ছে, এরকম লোকজন আছে। তাহলে যেটা আমি জানি সেটা ভিতরের সরকারের লোকরা জানে না? অবশ্যই জানে, চেঞ্জ করছেন না কেন? ক্রিমিনাল, হাইলি করাপ্ট সচিব, পরিচিত সচিবালয়ে যে সে খুবই দুর্নীতিবাজ একটা সচিব, তাকে কাজে রেখে দিয়েছে, পরিবর্তন করে একটা মন্ত্রণালয় থেকে আরেকটা মন্ত্রণালয় দিচ্ছে, তাকে ডিসমিস করছে না, তাকে পানিশমেন্টের আওতায় আনছে না। কেন করছেন না? আবার রিটায়ারমেন্ট থেকে প্রচুর লোক এনেছেন দলীয় বিবেচনায়। উনি 80-র দশকে ভালো ফুটবল খেলতেন, ব্যক্তিগত বিবেচনাও থাকতে পারে, ব্যক্তিগত সম্পর্ক, তদবির, বড় বড় রাজনৈতিক দলের প্রেশার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি 80-র দলকে মেসি ছিলেন বলে কি আপনি 2024-এও মেসি? আপনি 60-এর দশকে পেলে ছিলেন, ম্যারাডোনা ছিলেন, মানে কি 2025-এও আপনি ম্যারাডোনার মতো খেলতে পারবেন না? তো তাহলে এই যে আপনি আনছেন, এক্সপেরিমেন্ট করছেন, যদি ভালো পারফর্ম না করে বিদায় করে দেন, বেটার লোক আনেন, কোয়ালিটি লোক আনেন। সেই জায়গাগুলোতে আমরা গভর্নেন্সে প্রচন্ড দুর্বল দেখতে পাচ্ছি। এই যে গভর্নেন্স মানে গভর্নমেন্টকে অনেক দুর্বল দেখতে পাচ্ছেন, আপনাদের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে 2 জন উপদেষ্টা রয়েছেন, তাদের সাথে কি এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কথা হয় বা বার্গেনিং হয়? দেখেন হচ্ছে কথা হয়, এবং হচ্ছে ওনারাও কথা বলেন, অলরেডি বলছেনও কয়েকটা জায়গায়, আপনাদের মিডিয়াতেই আসছে, তারা সরাসরি বলছেন যে আমলারা সহযোগিতা করছে না, এখানে পরিবর্তন আসছে না, সরাসরি বলছেন সরকারের থেকে। ওনারা ডিরেক্টলি যখন আমলারা একটা করে প্রশাসন সংস্কার কমিটির বিরুদ্ধে করছিল, তখন ওনারা স্পষ্টত নিজেরা দৃঢ় বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তাদের কয়েকজন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো কথা হচ্ছে একটা উপদেষ্টা পরিষদের 23 জন সদস্য থাকে, সেখানে 2 জন 3 জন কিংবা 4 জন কতটুকু রান করাতে পারে? ভাই যে কথাটা বলছেন যে হচ্ছে আসলেই অভ্যুত্থানের 6 মাসের মাথায় এসে আমরা যখন এখানে আলাপ করি, তখন এটা আমাদেরকে যেমন কষ্ট দেয়, সারা দেশবাসীকে কষ্ট দেয়, কারণ সারা দেশবাসী তো এটা এক্সপেক্ট করেনি। তার চাইতে বেশি কষ্ট দেয় হচ্ছে সারা দেশের মানুষকে।
আপনার উপদেষ্টারা ওখানে এসিতে বসে বসে ফাইলে সাইন করবেন, কিংবা হচ্ছে আপনার এসি গাড়িতে করে এরপর রাতে গিয়ে বাসায় ঘুমাবেন, সকালে উঠে আবার অফিস করবেন, এর জন্য ওনাদেরকে ওখানে দেওয়া হয়নি। তাহলে তো আওয়ামী লীগ সরকারই ছিল, তাহলে তো আরেকটা পলিটিক্যাল সরকারকেই বসিয়ে দেওয়া হতো যেত। কেন ওনাদেরকে ওখানে দেওয়া হয়েছে? কারণ ওনারা এমন একটা ব্যবস্থা দিয়ে যাবেন যেটা পরবর্তীতে যে রাজনৈতিক সরকারই আসুক, সেই সরকার চাইলে এই ব্যবস্থার বাইরে গিয়ে মানুষের উপর অত্যাচার, নির্যাতন কিংবা হচ্ছে দুর্নীতি এগুলো করতে পারবে না। এই বিষয়গুলো তো এখন 5 মাস পরে এসে আমরা সন্দিহান এবং হচ্ছে আমরা এমনকি অনেক ক্ষেত্রে সন্দেহ প্রবণ হতে হচ্ছে, যে হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে যে তারা আসলে কিছু করছে কিনা, নাকি নিজেদের আখের গোছাচ্ছে, এরকম আলাপ এখন এখানে আসতে হচ্ছে। অথচ ওনারাই আমাদের সামনে এসে দেশবাসীর কাছে ওনাদের দায়বদ্ধতা আসলে কার কাছে? মানে ওনারা যে ওই জায়গায় গেছেন, ওনারা কি নির্বাচন করে গিয়েছেন? ওনারা কি হচ্ছে নিজেদের যোগ্যতায়, মানে হচ্ছে মানুষ ওনাদেরকে গিয়ে কয়েক লাখ মানুষ নির্বাচনে ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে ওনারা এমপি হয়েছেন, এরপর মন্ত্রী হয়েছেন, এমন কিছু হয়েছে? অথবা হচ্ছে আর লাখ মানুষ গিয়ে ওনাকে বসাই দিয়েছেন ওখানে? একটা অভ্যুত্থানের পরে রাষ্ট্রের সংস্কারের দায়িত্ব আপনারা পালন করতে পারবেন এই আশাবাদ রেখে মিডিয়াতে সেনা ভাই যেটা বলছে, জানাশোনা যারা আছে তাদের মধ্যে থেকে সিলেক্ট করে ওনাদেরকে ওখানে দেওয়া হয়েছে। তাহলে আপনারা কি করতেছেন সেটা কি মানুষজন জানবে না? আপনি 1 মাসে কি করছেন? আপনার এই যে শেখ হাসিনার আমলের যে আমলাতন্ত্র, শেখ হাসিনার আমলের যে শাসন ব্যবস্থা, এতদিনের রাজনৈতিক দলগুলোর যে তৈরি করা বস্তাপচা শাসন ব্যবস্থা, যেটা মানুষকে কখনো উপকারে আসে নাই বলতে গেলে, সেই শাসন ব্যবস্থার সংস্কারে, সেই শাসন ব্যবস্থার পরিবর্তন আপনি কি কি ভূমিকা রাখছেন? এটা কে জানবে? কি এই আপনারা দায়িত্বটা কার কাছে দিবেন? এই অবশ্যই কথাটা আমরা সরকারকে। বারবার বলছি। কিন্তু হান্নান মাসুদ, এইখানে একটা জিনিস আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে এই ব্যাপারে কি আপনারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছেন? আমি যদি স্পেসিফিক করে উদাহরণ দিয়ে বলি, আপনারা বিচারাঙ্গনে গিয়েছিলেন, বিচারপতিত্বের অবসরের দাবিতে আপনারা বঙ্গভবনে গিয়েছিলেন, কিন্তু এই যে বললেন পুলিশ বা প্রশাসনের ব্যাপারে কি আপনারা স্ট্রিক্ট কোনো অবস্থান নিয়েছিলেন বা এখনো কোনো চাপ তৈরি করছেন? দেখেন হচ্ছে পুলিশ প্রশাসনের কি ভঙ্গুর অবস্থা ছিল আপনি আমি সবাই জানি। পুলিশ প্রশাসন এখনো রান করতেছে না, তাও আমরা জানি। কিন্তু এখন হচ্ছে যদি আমরা কালেকটিভ ভাবে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিতে যাই, তাহলে হচ্ছে পুলিশ প্রশাসন যারা এখন সাহস নিয়ে সামান্য গুটি করে কাজ করতেছে তাদের মনোবল ভেঙে যেতে পারে। একটা আশঙ্কা থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অনেক কথা বলা যায় না, বা অনেক কিছু আমরা ওদের বিরুদ্ধে অবস্থান নিতে পারি না, কারণ রাষ্ট্রের ভঙ্গুর অবস্থা আমরা বুঝতে পারি। তো তারপরও আমি তো এখানে রাষ্ট্রের কথা বলছি না, আমি একটা জায়গায় বসে আমি বলছি হচ্ছে উপদেষ্টাদের কথা, যাদেরকে আমরা বসিয়েছি তাদের কথা। তারা কি ব্যবস্থা নিচ্ছেন এই জায়গায়? কেন আজকে এখানে বসে আমাদেরকে বলতে হচ্ছে যে হচ্ছে আমি তো উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি অর্থ উপদেষ্টা, অর্থনীতি শেখ হাসিনা ভঙ্গুর অবস্থায় রেখে গেছেন, এবং মনে করেন আমি ধরে নিলাম যে উনি অর্থনীতিকে এমন একটা উঁচু পর্যায়ে নিয়ে গেছেন এখন, যেটা আমরা কল্পনাও করি নাই। কিন্তু আসলে সেটা আমরা জানি কিনা, বা উনি কি করছেন সেটাই দেশের মানুষ দেখে কিনা, বুঝতে পারে কিনা, উনি কোন পরিবর্তনের জন্য কোন উদ্যোগ নিয়েছেন এটা মানুষ জানে কিনা। যে মানুষই বুঝতে না পারে যে আপনার পরিবর্তন হচ্ছে, তাহলে এই পরিবর্তন দিয়ে কি হবে? মানুষ কতদিন এটাকে আপনাকে মেনে নিবে? আপনি এসে বলেন যে আমি এই কাজগুলো করতেছি, এই কারণে 2 টাকা করে চালের দাম বেড়ে যেতে পারে, আপাতত পরে কমে যাবে। মানুষ 2 টাকা না 5 টাকা বেশি দিয়েও চাল কিনতে পারে। আপনি বলতে হবে যে আমার 5 বছর পরে বা আমার এই উদ্যোগের কারণে 6 মাস পরে আপনার এই সুযোগ সুবিধা পাবেন। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা মানে হচ্ছে উনি রান করতেছে না দেখে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা খুব ভালো কাজ করছেন, আমি ওনার সাথে কয়েকবার বসা হয়েছে। অসাধারণ একজন মানুষ, আমাদের অভ্যুত্থানকে আসলে ধারণ করেন। বাট আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন তো হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড এগুলো তো ওনার আন্ডারে, তাই না? তো হচ্ছে যারা মাঠে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করছে, তারা কি উদ্যোগ নিচ্ছে, কি কি সন্ত্রাস দমনে, আওয়ামী লীগ দমনে কি কি কাজ করতেছে, এটা তদারকিটা কে করবে? উনি যদি সেটা না করেন, বা উনি করতেছেন ধরেন, সেটা যদি আমরা না বুঝি যে উনি করতেছেন, আমরা তো মাঠ পর্যায়ে তো দেখতেছি না কি হচ্ছে, তাহলে উনি সেখানে বসে থেকে লাভ হবে কি? শিক্ষা উপদেষ্টা প্রতিটি জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের যেই অস্থিতিশীলতা, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে, বই ছাপা নিয়ে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। তো শিক্ষা উপদেষ্টা সেখানে বসে বসে আসলে হচ্ছে উনি কি কি পরিবর্তনের জন্য কাজ করছেন, এটা কি মানুষের কাছে বলতে হবে না? নাকি হচ্ছে ওনাদেরও কোনো দায়বদ্ধতা নেই, দায়িত্বের জায়গা নেই? কিন্তু এখন সরকার কি আমরা আসলে কয়েকটা কথা বলছিলাম যে বাংলাদেশে বিপ্লব
আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে, আমরা এটাকে বিপ্লবও বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিপ্লব হয়েছে, যারা মূলত হচ্ছে এই দেশের জনসাধারণকে শুষে খেয়েছে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লব করতে গিয়ে তাদের সহযোগী হিসেবে পুলিশের বিরুদ্ধে বিপ্লব হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন কিন্তু হচ্ছে তারপরও ঠিক হচ্ছে না। তারপরের বিপ্লবটা বঙ্গভবনের দিকে মোড় নিয়েছিল, যেটা চুপ্পুকে সরানোর জন্য। সেটা কোনো মতে বিভিন্ন ক্রাইসিসের কথা বলে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যেভাবে বুঝে এটাকে একটা কন্ট্রোলে রাখতে পেরেছে। নেক্সট বিপ্লবটা যদি নেক্সট মানুষের নজর যদি সেই সচিবালয়ের দিকে হয়, আমি তো আর দাঁড়াবো না। আমি তো তখন বঙ্গভবনের সামনে গিয়ে তখন যখন হচ্ছে মানুষ ওখানে গিয়েছে তাদেরকে সরিয়ে আনার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি, সামনে তো আমি নিব না। কারণ আমলারা কি করতেছে আমরা এখন দেখতেছি, মানুষের জন্য কি করতেছে আর নিজেদের জন্য কি করতেছে। তাহলে আগামীতে হবে কি যদি এইভাবেই চলে? বাংলাদেশে একটা বড় পরিবর্তন বাংলাদেশে আসবে। কিভাবে? তবে সে আসার জন্য একটা বড় সামাজিক আন্দোলন দরকার, যেটা আমাদের যে ভায়োলেন্ট, আমাদের প্রতি যে ভায়োলেন্ট করা হয়েছে সেই ভায়োলেন্টের প্রতিরোধ করে কিন্তু আমরা হচ্ছে একটা এই সামাজিক আন্দোলনটা কি আসলে আপনাদের হাত দিয়ে হবে? মানে আপনারা রাজনৈতিক দল গঠন করে জনগণকে মোবিলাইজ করে? আমার হাত দিয়ে না হোক, ফুয়াদ ভাইয়ের হাত দিয়ে হতে পারে, বা ফুয়াদ ভাইয়ের হাত দিয়ে, অন্য কারো হাত দিয়ে, বাট একটা বড় সামাজিক আন্দোলন সবচাইতে জরুরি। এবং এই সামাজিক আন্দোলন শুধুমাত্র সরকারি পরিফেরির বাইরে শুধু রাস্তার সামাজিক আন্দোলন না, আমরা এটা সচিবালয়ের ভিতরেও একটা সৎ মানুষের একটা আন্দোলন হওয়া দরকার, পুলিশ প্রশাসনের ভিতরেও একটা হওয়া দরকার। একটা ভেঙে চুরে একটা সুন্দরভাবে একটা রাষ্ট্র গড়তে হলে এখন এই কথাগুলো বলাটা তো আসলে খুব সহজ, এবং এই স্বপ্নটা অনেকে দেখতে পারে, বাস্তবায়ন করাটা আসলে খুবই টাফ। মাসুদ, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও আলোচনা আসছে। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং জনাব আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয়ক কেন্দ্রীয় কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফুয়াদ ভাই, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম এই সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে, কিন্তু এই যে কুমিল্লার ঘটনাটার পরে আজকে বিএনপির যুগ্ম মহাসচিব মানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে এটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে নির্যাতন করে মেরেছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং জনগণ প্রস্তুতি নিচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনে যেখানে আর কোনো বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটবে না। তারা বলতে চাচ্ছে যে বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং পরবর্তীতে যারা আসবে তাদের সময় এটা ঘটবে না। তারা বিএনপি এই দলটি আসলে নির্বাচনের উপরে জোর দিচ্ছে এবং বলছে যে এই সরকার, আপনারা বলছেন এই সরকার ব্যর্থ বা সফলতা দেখাতে পারেনি, বিএনপি বলছে যে আগামীতে যারা আসবে তারা আসলে ভালোভাবে দেশ চালাবে। আপনারও কি মনে হয় যে এই সিস্টেম বহাল রেখে আগামীতে যারা নির্বাচনে আসবে তারা দেশটা খুব সুন্দরভাবে চালাতে পারবে? প্রথম কথা হচ্ছে এই সরকার ব্যর্থ সেটা বলি নাই, যেটা বলেছি সেটা হচ্ছে যে প্রত্যাশার জায়গা পূরণ করতে তারা বারবার যে সুযোগ সুবিধাটা পাচ্ছে এটা তারা ডেলিভার করতে পারছে না। সরকার অ্যাজ এ হোল কালেকটিভলি ফেল করে নেই, সরকার এখন পর্যন্ত সাকসেসফুল বলতে হবে। কারণ হচ্ছে অ্যাজ এ ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে যদি আমি জাজ করি, আমাকে মাথায় রাখতে হবে যে কোন ধরনের একটা জায়গায় ধরেন বিমানটা আকাশে উঠছে এবং ওইখানে তখন ঝড় চলছিল, এরকম একটা বাম্পি রাইডের জায়গা থেকে বিমানটাকে সে একটা সেফ ল্যান্ডিং করেছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। এরপরে দেখেন দেশে বিদেশে এই দেশকে, সরকারকে, গণ অভ্যুত্থানকে আন্ডারমাইন করবার জন্য যে মানে ইন্ডিয়ান প্রপাগান্ডা আমরা দেখেছি, ইন্ডিয়ান ডায়াসপোরাতে দেখেছি, ইন্ডিয়ান গণমাধ্যমে দেখেছি, প্রফেসর ইউনূসের মতো একটা হাইলি সেকুলার লোককেও জঙ্গি ইসলামিক লোক বানানোর চেষ্টা করা হয়েছে। তো সেই জায়গাতে দেখবেন যে আপনার সরকারের কিন্তু হিউজ সাকসেস আছে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর। ইকোনমিস্টের রিপোর্ট দেখেন, কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে, যেখানে একই সময়টাতে ভারত হচ্ছে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক সেই সময়টাতে বাংলাদেশ ইকোনমিস্ট মোতাবেক কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে। তো সেইটা প্রফেসর ইউনূসের নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। জাতিসংঘে আমরা দেখেছি ওনাকে যেভাবে এমব্রেস করা হয়েছে, রিসেন্টলি আপনার ডাভোসে সুইজারল্যান্ডে ওনাকে যেভাবে ইন্টারন্যাশনালি বিভিন্ন লিডারশিপ তাকে যে এমব্রেস করেছে, ইটস এ হিউজ ব্যাপার আমাদের কান্ট্রির জন্য, আমাদের এটা গর্বের ব্যাপার, সম্মানের ব্যাপার। সেই জায়গাতে এবং আমরা দেখতে পেয়েছি যে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, ব্যাংকিং খাতে আগের থেকে অনেক বেশি ডিসিপ্লিন ফিরে আসছে, লুটপাট বন্ধ হয়েছে, শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, আমরা লুটপাটের একটা চিত্র খুঁজে পাচ্ছি এবং মান্থ বেসিস কিন্তু এক্সপোর্ট বাড়ছে, রেমিটেন্স বাড়ছে। আপনার এফডিআই ব্যাপারে অনেক আলোচনা চলছে এবং বিভিন্ন বড় বড় কোম্পানি, গতকালকে দেখলাম টার্কিশ একটা বিগ কোম্পানি আপনার তারা এখানে তাদের অ্যাসেম্বলি পয়েন্ট তৈরি করবে বাংলাদেশে।
এবং আরও বেশ কিছু জায়গা নিয়ে বাংলাদেশ সরকার বর্তমানে সিরিয়াসলি কাজ করছে, পার্টিকুলারলি সেমিকন্ডাক্টর যে ইন্ডাস্ট্রি আছে যেটা মেইনলি তাইওয়ান এবং চায়না বেস, সেখান থেকে আমেরিকা এটাকে শিফট করে তার মেইনল্যান্ডে নিয়ে যেতে চাচ্ছে, অথবা একটা সাবসিডিয়ারি মার্কেট খুঁজতেছে। সেখানে বাংলাদেশের যে পটেনশিয়াল আছে সেটা $65 to $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট পুল করার একটা জায়গা আছে, সেটা নিয়ে সরকার কাজ করছে এবং আরও সিরিয়াসলি কাজ করা দরকার। এবং আমরা বিশ্বাস করি প্রফেসর ইউনূস যদি এটা নিয়ে কাজ করেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আপনি দেখেছেন যে অনেকগুলো অ্যাম্বাসিকে ভিসার জন্য প্রায় 40টা দেশে ভারতে যেতে হয়, তিনি তাদেরকে ডেকে বলেছেন তোমরা শিফট করো। ইতিমধ্যে আমরা দেখলাম 9, 10টা, 11টা অ্যাম্বাসি অলরেডি শিফট করে ফেলছে। না, এই সফলতা জায়গাগুলো So, আছে। huge আমি success মোটা আছে। দাগে বলছি যে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এই Exactly. দুইটা সেক্টরে প্রত্যাশা পূরণ Right. করতে পারিনি। রাইট, এইটা হচ্ছে যে আপনার একটা গভর্নেন্সের ক্রাইসিস, যেই গভর্নেন্সটা হচ্ছে কোনো পার্টিকুলারলি সময় অথবা সরকারের না, এটা 53 বছরের আমাদের ফেইলিয়ার। কোনো রাজনৈতিক দল এই গভর্নেন্স দিতে পারে নাই বলেই ইনকামবেন্ট কেউ কখনো সেকেন্ড টাইম নির্বাচিত হয়ে ফিরে আসে নাই। প্রত্যেকটা ইনকামবেন্ট পার্টিকে ধান্দা ফান্দা, 9 নম্বরি 6 নম্বরি, ইলেকশন ম্যানিপুলেশন, ভোট রিগিং, কেয়ারটেকার আনো, কেয়ারটেকার বাতিল করো, এই নাটকগুলো করতে হয়েছে, মিলিটারি টেক ওভার, সবকিছু বাকশাল করা, সবকিছু করতে হয়েছে। গভর্নেন্সের সংকট থেকে আমরা বেরোয় আসতে পারতেছি না। তো এই সংকট থেকে আমরা ধারণা করছিলাম যে এনজিও সেক্টরে যারা সুশাসনের আলাপ ওয়াজ মাহফিল তো ওনারা বহু বছর থেকে আমাদেরকে শোনায় আসতেছে, সুশাসন দিতে হবে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ, তারা পারছে না। তাদেরকে যখন আমরা দায়িত্ব দিলাম সুশাসনের, তারা তো সুশাসন ডেলিভার করতে পারছে না। যারা মানবাধিকার নিয়ে কাজ করেছে, ইভেন ক্রিটিক্যাল টাইমে কাজ করেছে, জেলে গিয়েছে, অধিকার লঙ্ঘনের প্রশ্ন আসছে, তারাও তো আবার আমাদের অধিকার ফেরত দিতে পারছে না। না দিতে পারার সংকটটা আমরা বুঝতে পারছি যে টোটাল স্টেট ইনস্টিটিউশন কলাপস করেছে। কাদেরকে দিয়ে আপনি দেবেন? ট্রেজারিতে টাকা নাই, আপনার হ্যান্ড নাই, আপনার তো মিলিটারি হ্যান্ড লাগবে, সিভিলিয়ান হ্যান্ড লাগবে, ব্যুরোক্রেসি কলাপস করেছে, বাকিটা আওয়ামী লীগের কাজ করতেছে। তারপরে দেখলাম 137টার মতো স্যাবোটাজ হ্যান্ডেল করতে হয়েছে এই সরকারকে গত 6 মাসে। এরপরে দেখেন পারসিস্টেন্ট ইন্ডিয়ান প্রোপাগান্ডা এবং ইন্টারফেয়ারেন্স। রিসেন্টলিও দেখলাম আপনার আওয়ামী লীগের নেতারা ওখানে গোপন মিটিং করছে, তাদের গোয়েন্দা সংস্থাদের সাথে রিপিটেডলি করছে, হাজার হাজার কোটি টাকার উপরে বসে আছে, টাকা পয়সা দিয়ে যে কোনো সময় স্যাবোটাজ করা যায়। তো সেই বাস্তবতায় দেখতে হবে যে সরকারের সফলতাটা প্রত্যাশার জায়গার পারদে কতটুকু করা সম্ভব ছিল প্র্যাকটিক্যালি, কিন্তু করতে পারছে না। আমি বরাবরই বলেছি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে সরকারটাকে ডাউনসাইজ করে ফেলা সম্ভব। আমাদের যে আমলার সাইজ আছে এর 50-60%কে যদি আপনি একদিনে বাড়ি পাঠিয়ে দেন, এই রাষ্ট্রের কিছুই হবে না, এই রাষ্ট্র চালানো সম্ভব। তাহলে আপনি কেন আওয়ামী লীগের আমলা পুষছেন? এই গভর্নেন্সের ব্যাপারে যে ডিসাইসিভ সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, সেই সিদ্ধান্ত জায়গাগুলোতে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। সেখানেই আমরা বারবার দাবি করেছি যারা পারফর্ম করছে না, এই ধরনের উপদেষ্টাদেরকে বাড়ি পাঠায় দেন, এদেরকে গুড বাই বলেন, বেটার লোক আনেন। লানলে যেটা হবে, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছি, লড়াই সংগ্রামে ছিলাম, আমরা কালেকটিভলি বিপদে পড়ব, জনগণের প্রত্যাশা পূরণ হবে। আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো রাজনৈতিক সরকার আসলে কি সমস্যার সমাধান হবে, ন্যূনতম কিছুই হবে না। বাংলাদেশে রাজনৈতিক সরকারকে যদি আপনি 8 তারিখ ক্ষমতা বসায় দিতেন, শুধুমাত্র মাইনরিটি ইস্যুতে সরকার পড়ে যেত যদি প্রফেসর ইউনূস আপনার সামনে না থাকতো। কারণ পুরো পশ্চিমা বিশ্ব ইন্ডিয়ান এই প্রোপাগান্ডা এরকম তুড়ি দিয়ে উড়াই দিচ্ছে, মাথায় নেই তারা। কিন্তু প্রফেসর ইউনূস ছাড়া যদি অন্য কোনো রাজনৈতিক সরকার থাকতো এখানে, তারা সরকার ফালাই দিত, জঙ্গিবাদ বানায় দিত। এইখানে সেখানে 4টা-5টা ঘটনা ঘটায়া দিয়া, তাবলিগ জামাতের ওইখানে মারামারি করায়, 5-7-10 জনের খুন খারাপি করায় সারা দুনিয়াতে পোট্রে করতো এখানে একটা মিলিটেন্সি, এক্সট্রিমিজম, ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হচ্ছে। অতএব একটা সেকুলার লিবারাল আওয়ামী ফ্যাসিবাদী ফোর্সকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই আওয়ামী ন্যারেটিভ, এই ইন্ডিয়ান ন্যারেটিভটা ফেল করেছে শুধুমাত্র প্রফেসর ইউনূসের কারণে। সেই জন্য প্রফেসর ইউনূসকে সামনে রেখেই আমাদের এই ফাইটটা করতে হবে। আমরা সমালোচনা করব এবং সমর্থন করব, কারণ এই সরকারটা আমাদেরও সরকার, ওদেরও সরকার, আমরা কালেকটিভলি সরকারটা তৈরি করেছি। কিন্তু এর মানে এটা না তারা যা খুশি তাই করবে, আবার আমরা এটা নিয়ে কথা বলবো না। সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়ে প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা এই বাম্পি রাইটটাকে ক্রস করতে চাই, এই সাগরটা পাড়ি দিতে চাই। এটাই আমার এই প্রজন্মের লড়াই। এই লড়াইয়ের জন্য আপনারা একটা রাজনৈতিক দল গঠনের চিন্তা ভাবনা করছেন, হয়তো এই মাসেই সেটার ঘোষণা আসবে। আপনারা যদি আগামী নির্বাচনকে টার্গেট করেই কি রাজনৈতিক দল গঠন করছেন? না, আমরা নির্বাচনকে টার্গেট করে রাজনৈতিক দল গঠন করছি না। আমরা হচ্ছি নতুনভাবে রাজনৈতিক বা সচেতন মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি।
আমরা হচ্ছে নতুন স্বপ্নের একটা স্বপ্নকে কেন্দ্র করে যারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় আছে তাদের সকলকে একসাথ করে একটা ওয়েব সৃষ্টির জন্য আমরা হচ্ছে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি। আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে হয়তো আমরাও অংশগ্রহণ করব, কিন্তু আমাদের মেইন উদ্যোগটা হচ্ছে এই যে সারা দেশে যেই পরিমাণের অরাজকতা চলছে, যেই পরিমাণের মানে হচ্ছে সরকারকে সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করা হচ্ছে, মুখে মুখে বলা হচ্ছে যে আমরা সরকারকে সহযোগিতা করি, ডক্টর ইউনূসে এই সরকারের ফেল মানে হচ্ছে রাষ্ট্রের ফেল, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে সরকার যাতে ব্যর্থ হয় তার সকল কাজ এখান থেকে করা হচ্ছে। একটা এক্সাম্পল বলি, বিএনপি হয়তো আপনারা দেখেছেন, বিএনপির একটা উপজেলাতে আপনারা নিউজ করছেন, আমি চোখে পড়ছে, আমার নিজেরই উপজেলা, যেটা যে হচ্ছে গণসমাবেশ, বিএনপির গণসমাবেশ, ইয়াতে করে মিছিল দিয়ে আসছে কৃষক লীগের পক্ষ থেকে অমুককে স্বাগতম, বিএনপি দলীয় সভাপতি এমপিকে স্বাগতম জানাচ্ছে। ওনার মঞ্চেই ভাষণ শেষে, বক্তব্য দেওয়ার শেষে ওনার বসায় সেখানে বসে হচ্ছে জয় বাংলা বলে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করছে। বিষয়টা হচ্ছে মানে প্রতিটি জায়গায় আপনার যদি আপনাকে গভর্নমেন্টকে সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করার জন্য যত কিছু করা দরকার প্রত্যেকটাই করাচ্ছি, কিন্তু মৌখিকভাবে সহযোগিতা করছি। এই জায়গা থেকে আমরা আলাদা একটি সাহস সরকারকে দিতে চাচ্ছি। আপনি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো যারা, সব দলের কথা বলছি না, কিছু দলের কথা বলছি যারা অতি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যারা 16 বছর ক্ষমতায় যেতে পারে না কিন্তু এখন মনে করে বিএনপিকে যেতে হবে, সেটা আপনি যাই বুঝেন। আমি এখানে এই কথাটা এই জন্য বলছি, প্রতিটি জায়গায় আওয়ামী লীগকে নিয়ে দল ভারী করে, যেহেতু হচ্ছে প্রতিটি জায়গায় গ্রুপিং আছে, এক একটা জায়গায় 4-5টা করে গ্রুপিং আছে, কোন গ্রুপ কার লোককে বেশি নিয়ে এসে দল ভারী করতে পারবে সেই চেষ্টাই আছে, এটা হচ্ছে। এই জায়গা থেকে আমরা মনে করি ভাই যে কথাটা বললো, আমরা সমালোচনা করছি, আপনি বললে আমি এখানে বসে যে কোনো উপদেষ্টার নাম ধরে ধরে সমালোচনা করব, মানে যখন প্রয়োজন পড়বে, এখনো করছি, কিছুক্ষণ আগেও করেছি, কিন্তু তাই বলে এটা না যে হচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে। আমরা মনে করতেছি সরকার সবকিছুতে ব্যর্থ, সরকারের সফলতা অনেক, কিন্তু আমাদের যে স্বপ্ন, আমাদের যে আশা আস্থার জায়গা ছিল, সেই আস্থার জায়গা অনেক উপদেষ্টারা রাখতে পারছে না। আমরা চাই যে সেই উপদেষ্টাদের স্থলে যারা রাখতে পারবে তাদেরকে আনা হোক। আমরা চাই যে আমলারা যারা হচ্ছে এতদিন পর্যন্ত আওয়ামী লীগকে অন্ধভাবে সার্ভ করেছে, যারা এতদিন দীর্ঘদিন ধরে দুর্নীতি করে দেশটাকে লুটফাটে সহযোগিতা করেছে আওয়ামী লীগকে, তাদেরকে সরিয়ে দিয়ে যেন হচ্ছে সৎ আমলাদেরকে এগিয়ে আনা যায়। এমন কিছুই হবে না ভাই, যেটা বললো। আমরা একই সাথে সমালোচনা করছি, একই সাথে আমরা সমর্থন দিচ্ছি, এবং আমরা সেই সমর্থন দেশের মানুষের পক্ষ থেকে দিতে চাচ্ছি। আমরা চাচ্ছি হচ্ছে ঢাকা শহরে আপনার সেই 5ই আগস্ট, 4ই আগস্ট, 3ই আগস্ট কোটি মানুষ রাজপথে ছিল, প্রতিটা পয়েন্টে। মিরপুরে 1 লক্ষ মানুষ ছিল জাস্ট এটা 3 তারিখ 4 তারিখে, মিরপুরে একটা চত্বর, গোল চত্বর। এই মানুষগুলো তো এখন ঘরে ফিরে গিয়েছে, কিন্তু তারা দেখেন হচ্ছে সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ঘরে বসে অনলাইনে ইয়ার মাধ্যমে যখনই কিছু হচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যখনই সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হওয়ার কথা শুনছে, সাথে সাথে রাস্তায় নেমে চলে আসছে। যখনই দেখছে যে হচ্ছে ইয়াতে আপনার আনসার বিদ্রোহের কথা দেখেন, আনসার বিদ্রোহ হওয়ার যখন হচ্ছিল 1 ঘন্টার মধ্যে কি এখানে 50,000 1 লক্ষ মানুষ আসতে চলে আসে নাই, চলে এসেছে। আপনারা কি মনে করেন যে অপেক্ষায় আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, মানে এই সরকারের এটা মোকাবেলা করার জন্য সবাই প্রস্তুত রয়েছে। এই লোকগুলাকে যারা রাজনৈতিকভাবে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সচেতন হয়েছে, যারা একটি সংস্কার চাই, একটা পরিবর্তন চাই, সেই পরিবর্তনকামী মানুষগুলাকে আমরা আবার ঐক্যবদ্ধ করতে চাচ্ছি। আমরা পারি না এটা, আমাদের কিছু ব্যর্থতা ছিল, আমাদের কিছু কয়েকজন ফেস ছিল, আমাদের কোনো অর্গানাইজেশনাল ওয়ে ছিল না, যার কারণে আমরা তাদেরকে একত্রিত করতে পারি নাই। ওনারা আমাদের কাছে এসেছেন, কিন্তু ওনার টিএসসিতে আমরা যখন দেখেছি, ওনার টিএসসিতে লাখে লাখে মানুষের সেখানে সব প্রাণ দিয়ে গেছেন। ওনারা এসেছেন, আমাদের সাথে কথা বলতে চেয়েছেন, আমাদের অফিসে অন্যান্য জায়গায় যেখানে গিয়েছে ওনারা আমাদেরকে জটলা করে ধরেছেন কথা বলতে। কিন্তু আমরা তো হচ্ছে 4-5 জন 6 জন মানুষ, আমাদের তো হচ্ছে সকলের সাথে কথা বলা টাফ হয়ে যায়। তাই এই যে মধ্যবিত্ত মানুষ কিন্তু অনেক বেশি আত্মসম্মান থাকে মধ্যবিত্ত মানুষগুলো। আমি আপনার কথা বুঝতে পেরেছি, মানে আপনারা চাচ্ছেন যে এক মিনিট আমি এটা শেষ করি। এদের অনেক বেশি আত্মসম্মান থাকে, এরা আসে কথা বলে। তারপর একটা জিনিস, ওনাদের অবদান অনেক বেশি এই অভ্যুত্থানে। ওনারা দীর্ঘ সময় ধরে লড়াই করছেন, আন্দোলনকারীদেরকে খাইয়েছেন, আশ্রয় দিয়েছেন। যখন দেখে যে আমি তো সাজিদ আলমের কাছে গেলাম, আমার সাথে
30 সেকেন্ড কথা বললো না। আমি তো হান্নান মাসুদের কাছে গেলাম, ও আমার সাথে 1 মিনিট কথা বলার সময় পর্যন্ত পেলো না। একটা মানে হচ্ছে একটা আশাহত হয়ে তারা ঘরে ফিরে গেছে, জন্ম নিতে পারে, যেটা আসলে আমাদের পক্ষে হয়তো সম্ভব ছিল না। এত মানুষ আসে, সবার সাথে কথা বলা, বোঝা, অথবা আমরা তো ওনাদেরকে ভালোভাবে চিনি না, ওনারা আমাদেরকে চিনেন, চাই এইভাবে হয়। তো যার কারণে ওনারা ঘরে ফিরে গেছেন। কিন্তু এরকম অনেকের সাথে কথা বলেছে, বলে যে আপনারা ডাকলে আরেকবার আসবো। আপনারা কি এই জনগোষ্ঠীটা মানে যারা এই আন্দোলন করেছে জুলাই বিপ্লবে তাদেরকে পাশে চাচ্ছেন একটা রাজনৈতিক দলের জন্য? এই জনগোষ্ঠীরা ইনশাআল্লাহ আমরা আশা করি, আমরা যে স্বপ্নের কথা তাদেরকে সেই 3রা আগস্টে দেখিয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদের বডলি আমরা তো একটা লাইনের মধ্যে দেখিয়েছি। এটা যদি আমরা হচ্ছে বৃহৎ আকারে, এটা ব্যাখ্যাই আকারে আমরা তাদেরকে দেখাতে পারি, তারা সকলেই আবার এই প্ল্যাটফর্মে এসে একত্রিত হবে ইনশাআল্লাহ। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছে যাব। আপনার কাছে একটু জানতে চাই যে আগামী নির্বাচনের আগে আপনারা রাজনৈতিক দল গঠন করবেন এবং আপনারা এই আন্দোলনে যারা সক্রিয় ছিল বা যারা সমর্থন দিয়েছে তাদেরকে আপনারা পাশে চান। আগামী নির্বাচনে কি আপনারা এককভাবে যাবেন, এরকমের কোনো মানে পরিকল্পনা আছে, না মেরুকরণ বা কোনো জোটের সাথে যাবেন? এই উত্তরটা আমি নেব। আমি একটু ফুয়াদ ভাই আপনার কাছে জানতে চাই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে অনেক কথাই হচ্ছে। নির্বাচন বিএনপি দাবি করছে খুব দ্রুত, সরকার বলছে এই বছরের লাস্টে বা আগামী বছরের মাঝামাঝি মানে জুন পর্যন্ত। এই বছরের লাস্টে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে অন্যান্যদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কি পূরণ হবে সংস্কার বা একটা ভালো দেশ গঠনের জন্য? দেখেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে, তার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সে গত প্রায় 17-18 বছর থেকে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের মানুষও বঞ্চিত হয়েছে। 2001-এর পর ইনফ্যাক্ট কোনো ভালো নির্বাচন হয়নি। তো সেই জায়গাতে বিএনপির গত 16 বছরের লড়াইয়ের মূল দাবিটাই ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে কেয়ারটেকারের অধীনে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। অতএব বিএনপি আসলে নির্বাচনের কথা তো 5 তারিখের পর থেকে বলছে না। বিএনপি গত 16 বছর থেকেই নির্বাচন চেয়ে আসতেছে এবং অ্যাজ একটা পলিটিক্যাল পার্টির এটা করবার জন্য অ্যাবসলিউট রাইট আছে, এটা সে করতেই পারে তার নিজস্ব রাজনীতির জন্য। এর পাশাপাশি দেখতে হবে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষাটা শুধু নির্বাচন না, সে আকাঙ্ক্ষাটা হচ্ছে দেয়ালে দেয়ালে এই যে আমাদের কোটি কোটি তরুণরা যেটা লিখে দিয়ে গেছে, রক্ত দিয়ে লিখেছে, আকুনি দিয়ে লিখেছে, সেখানে বলে দেওয়া ছিল যে আমি বাংলাদেশ 2 চাই, বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। এই ঝড়টা কিসের ঝড়? এটা বাংলাদেশ 2 গড়বার একটা ঝড়। শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এই যুদ্ধ। তারা সংস্কার চায়, পরিবর্তন চায়, তারা রাষ্ট্রের রূপান্তর চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি চায়, হাসিনা অথবা হাসিনার বংশবৎ ফেরাউন নমরুদরা যেন আর ফিরে না আসে, বাংলাদেশের রাস্তাঘাট হাট পথ প্রান্তর যেন আর কারবালার ময়দান না হয়, এইটা রাজনীতি চায়। এখন সেই রাজনীতিটার যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু এই সরকারকে ধারণ করতে হবে। তাহলে আপনার এখানে নির্বাচনের একটা আকাঙ্ক্ষা আছে দ্রুত, এখানে সংস্কার বদলে দেবার একটা আকাঙ্ক্ষা আছে, এখানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, তাদের সুচিকিৎসা এবং বিচারের একটা আকাঙ্ক্ষা আছে। এই প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে একসাথে করতে পারার নামই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অতএব প্রত্যেকটা ফ্রন্ট থেকে যে দাবিগুলো আসছে, প্রত্যেকটা জেনুইন জায়গা, কোনোটাকে ছোট করে দেখবার দরকার নাই, প্রত্যেকটাই পালন করতে হবে। কতটুকু আমরা এখন করতে পারবো এবং কতটুকু করতে পারবো না তাও ঐক্যমতের ভিত্তিতে আলোচনা হয়ে সিদ্ধান্ত হতে হবে। ধরেন সংবিধান, অনেকগুলো পরামর্শ আসছে, আমার সময় একেবারেই শেষ, আপনি যদি 1 মিনিটে। তো সেই জায়গাতে হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন যেটা করেছেন প্রফেসর ইউনূস, ওনার মেইনলি এটা কাজ যে সুপারিশমালাগুলো আসবার পরে সেই জায়গাটা নিয়ে আলোচনা করা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কি আশাবাদী যে ঐক্যমত্য কমিশন হলে মানে আবার একটা সংঘাত তৈরি হোক নির্বাচনকে কেন্দ্র করে? এটা তো আসলে কেউ চায় না। সংঘাত হবে না, আমি এই ব্যাপারে প্রিটি কনফিডেন্ট। কোনো সংঘাত হবে না। টেনশন আছে, পলিটিক্যাল পার্টির টেনশন থাকাটা খুব ফাইন। সংঘাত যে হবে না এটা বারবার পলিটিক্যাল পার্টি যথেষ্ট ম্যাচিউর আচরণের মাধ্যমে প্রমাণ করেছে। ফরেন সার্ভিস একাডেমিতে আমরা গিয়েছি, আমরা যমুনাতে গিয়েছি, 15ই আগস্ট থাকবে কি থাকবে না আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, ভারতের সাথে কি করব না করব, এখন পর্যন্ত ঐক্যমতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ, এই প্রশ্নে টোটাল বলয়ের ভিতরে একাত্মতা আছে। বাকিটা দেখছেন আপনি পলিটিক্যাল কম্পিটিশন, এখানে কোনো ক্রাইসিস আসলে থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা। হান্নান মাসুদ, আপনার কাছে আমি যে প্রশ্নটা রেখেছিলাম একেবারে সংক্ষেপে, যে আগামী নির্বাচন নিয়ে আপনারা আসলে কতটা আশাবাদী জয়ের ব্যাপারে, এবং কোন জোটের সাথে আপনারা যাবেন না এককভাবে করবেন? যদিও এটা খুব আগাম প্রশ্ন হয়ে যায়। এটা অনেক আগাম প্রশ্ন হচ্ছে, আসলে হচ্ছে নির্বাচন তো অনেক দেরিতে আছে। শুধু আমি এতটুকু বলতে পারি, আমি নিজে ইলেকশন করব, সেটা দল থেকে হোক অথবা স্বতন্ত্র হোক, এটা বলতে পারি।
তো হচ্ছে তবে আমাদের যে রাজনৈতিক দলটি আছে আমাদের অবশ্যই হচ্ছে আমরা চাইবো ফেসিবাদ বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে সকলকে সাথে নিয়ে সামনের দিন চলার। আমরা চাইবো যারা সংস্কারটাকে গুরুত্ব দিচ্ছে, যারা মূলত হচ্ছে দেশের একটা বড় পরিবর্তন চাচ্ছে, ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদ কায়েম না হোক এমন এই বিষয়টার উপর অঙ্গীকারাবদ্ধ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ, তাদেরকে সাথে নিয়ে আমাদের পথ চলা হবে। আমরা এখানে কোনো বিভাজন চাচ্ছি না, আমরা সকলকে নিয়ে সামনে পথ এগোবো। আমরা মূলত আপাতত আমাদের পলিটিক্যাল পার্টি গঠন করে আমরা এই যেই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে সেই সংস্কারের উদ্যোগগুলোতে সমর্থন দিয়ে আমরা সরকারের কাজকে সহজ করতে চাচ্ছি। এবং আমরা পাশাপাশি হচ্ছে আমাদের পাশে যারা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সংস্কারের বিষয়গুলো এবং হচ্ছে আগামীর বাংলাদেশটাকে একটা 56 বছরের পচেগুলো যারা রাজনৈতিক ব্যবস্থার বাইরে গিয়ে আগামী বাংলাদেশকে একটা নতুন ধারার রাজনীতি করতে চাচ্ছে, তাদের সকলকে নিয়ে সামনে আমরা একসাথে একটা মুভ দিব যেটা সামাজিক সংস্কার, সাংস্কৃতিক সংস্কার এবং হচ্ছে সবকিছুর উপরে জোর দিয়ে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আপনারা এই কাজটা করবেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।